ম্যাডাম আমাকে যেটা বলেছেন আজকে সেটা হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাবের প্রেডিকশন কিভাবে করতে হয়, যে কোনো ভাবের প্রেডিকশন। তো সেই সম্পর্কে কিছুটা আপনাদেরকে গাইড করতে বলেছেন। তো আমরা আজকে সেটাই করব। আজকে তো আপনাদের পড়া টড়া ধরার ব্যাপার নেই, তো ফলে তার জন্য আপনারা একটু ফ্রি মুডেই থাকবেন। প্রথমেই বলি, আমাদের যে জ্যোতিষশাস্ত্র, এটা আমরা আপনাদেরকে যেটা শেখাবার চেষ্টা করছি, এটা মূলত চারটে পিলারের উপরে দাঁড়িয়ে আছে। এই চারটে পিলার কি কি? প্রথম হচ্ছে, প্রথমটা হচ্ছে গ্রহ। তো গ্রহ একটা পিলার, গ্রহ থেকে আমরা প্রেডিকশন করব। দ্বিতীয় হচ্ছে গ্রহরা কোথায় বসে আছে, সেই রাশি। আর তৃতীয় হচ্ছে ভাব। আর চতুর্থ হচ্ছে নক্ষত্র। এদের মধ্যে দুটো স্থির আর দুটো মুভিং। স্থির কোনগুলো? স্থির হচ্ছে রাশি আর নক্ষত্র। রাশির উপরেই নক্ষত্রগুলো রয়েছে। রাশিও যেমন ভাবে রয়েছে তার ঠিক উপরেই নক্ষত্রগুলো সেম ওয়েতে সাজানো রয়েছে। তাহলে রাশি আর নক্ষত্র এটা পরে, এর পরে আমাদের রয়েছে গ্রহ। তারা কন্টিনিউয়াসলি মুভ করে এবং একটা স্থির গতিতে মুভ করে যাচ্ছে, একটা নির্দিষ্ট গতিতে কন্টিনিউয়াসলি মুভ করে যাচ্ছে। ভাব ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট। ভাব হচ্ছে গিয়ে, আমার যখন জন্ম হলো সেই সময় আমার লগ্ন অনুযায়ী ঘরগুলো নির্দেশিত হয়, এবং আমার প্রত্যেকটা ভাবকে আইডেন্টিফাই করতে হবে, এবং করে আমরা বলতে পারবো যে এই মানুষটার জীবনটা কেমন রয়েছে। প্রত্যেকটা ভাব বিভিন্ন বিষয়কে নির্দেশ করে। কখনো সেটা মনের সঙ্গে কানেক্টেড, কখনো সেটা পেশার সঙ্গে কানেক্টেড, কখনো সেটা বিয়ের সঙ্গে কানেক্টেড। যেমন, যদি আমরা একটা এক্সাম্পল দিই, লগ্ন ভাব। লগ্ন ভাব হচ্ছে শরীর। আমি হচ্ছি স্বয়ং লগ্ন। এই লগ্ন ভাব আমার যখন বাহ্যিক শরীর হবে তখন শরীরের গঠনকে নির্দেশ করবে। আর যখন এই লগ্ন ভাব আমার মনকে নির্দেশ করবে, তখন এটা আমার মনের বাহ্যিক বহিঃপ্রকাশকে ইন্ডিকেট করবে। যেমন, একটা মেষ লগ্নের মানুষ সে যত দ্রুত রেগে যাবে, একটা বৃষ বা একটা কন্যা লগ্নের মানুষ সে অত দ্রুত রাখবে না। আবার একটা মেষ লগ্নের মানুষের শরীরে রাগের প্রকাশ যত দ্রুত হবে, কন্যা লগ্নের মানুষের শরীরে রাগের প্রকাশ কিন্তু অত দ্রুত হবে না। মেষ চেষ্টা করবে রাগটাকে জাহির করতে, আর কন্যা চেষ্টা করবে রাগটাকে চেপে রাখতে। এটা হচ্ছে গিয়ে লগ্ন থেকে ডিফার করবে। এই মানুষটাই, এই লগ্নটাই যখন আমরা শরীরের, শুধু শরীরটাকে নিয়ে ভাববো, তখন লগ্ন আর পুরো দেহটা হয়। তখন লগ্নটা হয়ে যাবে মাথা এবং মস্তিষ্ক। আবার এই লগ্ন থেকেই যখন আমরা রিলেটিভ ক্যালকুলেট করব, রিলেটিভ মানে আত্মীয় পরিজন, তখন এটা হবে যেমন আমার বাবার আমার বাবার আহ সন্তান ভাগ্য। এটা যদি আমি ভাবি, তাহলে নবমের পঞ্চম হচ্ছে আমার লগ্ন। যদি এরকম ভাবা হয় যে আমার সন্তান, তাহলে পঞ্চম, পঞ্চমের পরে সপ্তম, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান নবম, চতুর্থ সন্তান একাদশ, পঞ্চম সন্তান সে হচ্ছে আবার গিয়ে লগ্নতে আসবে। যদি আমি মায়ের দিক থেকে ভাবি, তাহলে মা হচ্ছে চতুর্থ, চতুর্থের দশম হচ্ছে লগ্ন। তাহলে মায়ের চাকরি, মায়ের পেশা, এটা আমরা লগ্ন থেকে বিচার করব। আবার মায়ের ভাই, তিনি হচ্ছেন আমার মামা। মায়ের ভাই, তিনি হচ্ছেন আমার মামা। মামার মৃত্যু মানে ষষ্ঠের অষ্টম, সেটা হচ্ছে লগ্ন। ষষ্ঠের অষ্টম মানে মামার মৃত্যু বা মামার কষ্ট, মামার যন্ত্রণা, মামার শাস্তি, পানিশমেন্ট, এগুলো আমরা বিচার করব লগ্ন থেকে। আবার যখন আমরা সন্তানের উচ্চশিক্ষা বিচার করব, মানে পঞ্চমের নবম যখন আমরা বিচার করব, তখন আমাদের বিচার্য হবে মানে সন্তানের উচ্চশিক্ষা, সেটা আমরা লগ্ন থেকে বিচার করব। সুতরাং বিভিন্ন বিষয় বিভিন্ন ভাবে আমরা আইডেন্টিফাই করব। রোগের ক্ষেত্রে যদি আমরা বলি, রোগের ক্ষেত্রে যদি আমরা ভাবি, সেই ক্ষেত্রে রোগের মুক্তি, আরোগ্য, এইটা আমরা লগ্ন থেকে বিচার করব। যেমন
যদি কোনো সময় কোনো গ্রহ লগ্নে অবস্থান করে, ভালো গ্রহ, তাহলে বলবো এই লোকটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তাহলে ভাব সম্পর্কে আমাদের একটা হালকা ধারণা ছিল, বা এখন হলো কিছু একটা হলো। এরপরে আমাদের চলে আসতে হবে নক্ষত্রে। নক্ষত্রটা কিরকম ব্যাপার? নক্ষত্র হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট করে কতগুলো ডিভিশন। এবার নক্ষত্র আর রাশির মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। রাশির ক্ষেত্রে নক্ষত্র, অধিপতি গ্রহ, এরা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন মেষ রাশি, তার অধিপতি তিনি হচ্ছেন মঙ্গল। মেষের মঙ্গলের প্রভাব অনেক বেশি ইম্পর্টেন্ট। মেষে কিন্তু আমরা মেষ হিসেবে যখন ভাববো, তখন কিন্তু এখানে কেতুর প্রভাব বা অশ্বিনী নক্ষত্রের কিছু আলাদা প্রভাব, এগুলো আমরা ভাববো। মজার বিষয়টা হচ্ছে, যখন আমরা নক্ষত্রে চলে আসবো, নক্ষত্রের অধিপতি গ্রহ আছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, আপনারা 27টা নক্ষত্রের নাম পড়েছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ পড়েছি স্যার। পড়েছি। তাহলে অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছেন কেতু। তাহলে এই কেতুর অধিপতিত্বের কারণে আপনাদের মনে হতে পারে যে অশ্বিনী একটা দুর্বল নক্ষত্র বা অশ্বিনী একটা ডিস্টার্ব নক্ষত্র, কারণ এখানে তো কেতু। কিন্তু মজার বিষয় হচ্ছে, অশ্বিনী নক্ষত্রের জাতকরা ভীষণভাবে ট্যালেন্টেড। অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র হলেও অশ্বিনী কুমার, যারা এই নক্ষত্রের দেবতা, তারা হচ্ছেন দেব চিকিৎসক। এবং বিভিন্ন পুরাণ, বিভিন্ন পৌরাণিক কাব্য, মহাকাব্য, সেই সমস্ত জায়গায় আমরা দেখতে পেয়েছি অশ্বিনী কুমাররা বারবার মানুষকে হিল করেছেন, মানুষকে সুস্থ করেছেন। একটা ছোট্ট গল্প বলি, আমাদের হাবিজাবি পড়া হচ্ছে, কিন্তু আপনাদের ভালো লাগবে। গল্পটা হচ্ছে, কোনো এক ঋষির এক শিষ্য ছিল। তো হঠাৎ করে ঋষি দেখলেন যে সেই শিষ্য তো দিব্যি তাকতবর হয়ে উঠছে, নাদুস নুদুস হয়ে উঠছে। তো ঋষি বললেন, তুমি এত নাদুস নুদুস হয়ে উঠছো, ব্যাপারটা কি? বলছে, আমি তো ওই গরু চড়াতে যাই, গরু চড়িয়ে চড়াতে গিয়ে গরুর দুধ খাই একটু, তাই জন্য মনে হয় হবে। বলছে, না, গরুর দুধ তো তোমার খাওয়া উচিত নয়, ওরা তো বাছুরের প্রাপ্য, তুমি কেন খাও? তুমি খেও না। তো সে আর খায় না। তারপরেও দেখে বেশ নাদুস নুদুস হয়ে রয়েছে। এই নাদুস নুদুস ওয়ার্ডটা আপনারা মাথায় রাখবেন। এবার বেশ হচ্ছে, বলছে, তুমি তো দুধ খাওয়া বন্ধ করে দাওনি? বলছে, হ্যাঁ গুরুদেব, আমি বন্ধ করে দিয়েছি। বলছে, তাহলে তুমি কি খাচ্ছ? বলছে, ওই বাছুরটা খাওয়ার সময় যে ওর মুখ থেকে ফেনা বেরিয়ে আসে, সেই ফেনাটা আমি খাই, ওটা তো মাটিতে পড়ে যায়। বলছে, না, তাহলে তো বাছুরের পুষ্টি কম হবে, তুমি ফেনা খাওয়াটা বন্ধ করে দাও। তো বলছে, তাহলে তাই করি। তাতেও দেখছে সে নাদুস টুদুস আছে। এবার বলছে, তুমি কি খাচ্ছ? বলছে, আমি এখন একটু ভিক্ষা করে খাই। বলছে, তুমি ভিক্ষা করে খাও, এটা তো তুমি যে ভিক্ষা করছো সেটা তো গুরুর প্রাপ্য, তুমি কেন খাচ্ছ? বলছে, তাহলে ঠিক আছে, তুমি এবার থেকে আর ভিক্ষার জিনিস খেও না। তো ভিক্ষার চা পায় এনে গুরুকে দিয়ে দেয়, তাতেও সে নাদুস নুদুস রয়েছে। এবার বলছে, তুমি তাহলে এখন কি খাচ্ছ? বলছে, আপনার জন্য ভিক্ষা করে আনার পরে আমি আরো দু এক ঘরে ভিক্ষা করি, করে খেয়ে নিই। বলছে, না, তাহলে তো গৃহস্থের উপরে চাপ পড়বে, তাহলে তুমি এগুলো খেও না। তো এইবার এইরকম করতে করতে সে সমস্ত তার খাওয়া বন্ধ করে দিয়েছে। বন্ধ করে খাওয়ার পরে ফল খাওয়া বন্ধ, সমস্ত খাওয়া বন্ধ করে দিয়েছে। এবার সে খিদে আর না পেরে একদিন সে একটা কাঁটা বৃক্ষের মধ্যে ফল ছিল, সেই ফল ভেঙে খেয়েছে। এবং সেই ফলটা ছিল বিষাক্ত একটা ফল। সেই ফল খাওয়ার ফলে তার দৃষ্টিশক্তি চলে যায়। আমি এই ঋষিপুত্রের নামটা বলতে পারছি না। তো দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরে সে ছুটতে ছুটতে একটা কুয়োর মধ্যে পড়ে যায়। এবার কুয়োর মধ্যে পড়ে যাওয়ার পরেও তার এত ভক্তি যে সে ক্রমাগত তার গুরুর নাম করতে থাকে, গুরুদেবকে সে ডাকতে থাকে। তো গুরুদেবকে ডেকেই চলেছে, এবং গুরু তো গুরুই। তার কানে শিষ্যের চিৎকার পৌঁছেছে, গুরু সেখানে গেছে, গিয়ে বলেছে, তুমি কি করেছো? বলছে, আমি ওই বিষাক্ত ফল খেয়ে নিয়েছি, আমার দৃষ্টিশক্তি চলে গেছে। বলছে, তা তুমি অন্য কিছু খাওনি কেন? বলছে, আমি তো আর খাওয়ার কিছু পাইনি। তো বলছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই অশ্বিনী কুমার দুজনের ধ্যান করো। তো অশ্বিনী কুমারদের জন্য যা ডাকতে শুরু করেছে, ডাকতে 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 অশ্বিনী কুমাররা এসে তার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। তাহলে এই যে গল্প আপনারা পড়লেন,
প্রথম শব্দ আমরা বলেছিলাম নাদুস নুদুস, তারপরে আমরা করেছি বিভিন্ন ধরনের খাদ্য। তো এখানে দুটো জিনিস আসলো, পুষ্টি, বৃদ্ধি, খাদ্য উপাদান, এগুলো অশ্বিনী নক্ষত্রের মধ্যে রয়েছে। তারপরে কি হলো, অশ্বিনী কুমার দুজনকে ডাকা হলো, মানে দুইজন যমজ টুইন্স, যমজ সন্তানের উৎপাদন, সেটা এই অশ্বিনী নক্ষত্রের মধ্যে রয়েছে। একসঙ্গে দুজন মিলে কোনো কার্য সম্পাদন করবার চেষ্টা, লিডারশিপ, সেটা অশ্বিনী নক্ষত্রের মধ্যে রয়েছে। সেখান থেকে আমরা চলে গেলাম কোথায়, সেখান থেকে আমরা চলে গেলাম হিলিং। হিলিং, সুস্থ করে দেওয়ার চেষ্টা কে করলেন, অশ্বিনী কুমাররা এসে করলেন। হিলিং, চিকিৎসা অশ্বিনী নক্ষত্রের মধ্যে রয়েছে। কি খেলো, বিষাক্ত জড়িবুটি, ভেষজ, আয়ুর্বেদ অশ্বিনী নক্ষত্রের মধ্যে রয়েছে। এর কি রইলো, আর একটা জিনিস রইলো, বলুন তো কি, কেউ একজন চট করে। কি বললেন কি স্যার? কি বললেন? আরেকটা বিষয় এই গল্পের মধ্যে, আরেকটা বিষয়, একটা পয়েন্ট আমি বলিনি এখনো, চট করে বলুন সেই পয়েন্টটা তার কি। ভক্তি হবে। ইয়েস, ভক্তি, গুরুর প্রতি ভক্তি। গুরুর প্রতি ভক্তি। আর একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে এক্সামিনেশন, টেস্ট, পরীক্ষা। এই যে গুরুর প্রতি তার ভক্তি কতটা অবিচল, সেইটা, এইটা হচ্ছে গিয়ে তার মধ্যে রয়েছে। এবং এই দিন যে অশ্বিনী কুমাররা তাকে দৃষ্টি দিয়েছিলেন, পৌরাণিক কাহিনী অনুসারে এই দৃষ্টি ছিল অন্তর্দৃষ্টি। মানে এই যে ভদ্রলোক তিনি পড়ে গিয়েছিলেন শিষ্যগুরু, তিনি হচ্ছে গিয়ে সমস্ত সমস্ত রকম বিষয়কে তিনি অনুধাবন করতে পারতেন, দেখতে পারতেন। মানে এখানে কি ঢুকে গেল, এখানে ঢুকে গেল অন্তর্দৃষ্টি, পাওয়ার অফ ইনটিউশন। এবং সেটা কি, সেটা হচ্ছে আমাদের জ্যোতিষ। আপনারা খেয়াল করে দেখবেন যে এই অশ্বিনী নক্ষত্রে যাদের দশম পতি গিয়ে পড়েছে বা দশম ভাব গিয়ে পড়েছে, তারা অত্যন্ত সাকসেসফুল অ্যাস্ট্রোলজার হতে পারে। যাদের দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতি অশ্বিনী নক্ষত্রে গিয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে উনি তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে হিলিং পাওয়ার, জ্যোতিষের যাও জানে না, যা রেমিডি দিচ্ছে কাজ করে যাচ্ছে, মাটি তুলে দিয়ে দিচ্ছে, বোঝে কাজ করে গেল যা। এইরকম দৈব আরোগ্য প্রদান ক্ষমতা, সেটা অশ্বিনী নক্ষত্রের জাতক বা অশ্বিনী নক্ষত্র বিশিষ্ট কোনো মানুষ ওদের কুণ্ডলিতে দেখতে পাওয়া যাবে। পরিষ্কার না অপরিষ্কার? স্যার বুঝলাম। খুব ভালো লেগেছে। হ্যাঁ। তাহলে একটা নক্ষত্রের এইখানে কিন্তু কেতুর ইম্পর্টেন্স হলো জিরো। কে গুরুত্ব পেল, নক্ষত্রের সঙ্গে সংযুক্ত পৌরাণিক কাহিনী। কেতু তো জড় বুদ্ধি টাইপের, কিন্তু কেতুর তো মাথাই নেই, তার তো বুদ্ধি টুদ্ধি কোথার থেকে আসবে। কিন্তু কেতুর নক্ষত্র অশ্বিনী, কোয়ালিটি কেতুর কোয়ালিটির থেকে টোটালি ডিফারেন্ট। তাই জন্য এইখানে কিন্তু নক্ষত্রদের সঙ্গে সংযুক্ত কাহিনীগুলো অনেক বেশি প্রেডিকশনে কাজ করবে। তাহলে রাশি এবং ভাব, এরা গ্রহদের বলবত্তা নির্দেশ করবে, এবং গ্রহদের ফল দান প্রবণতা, গ্রহরা কোন দিকে ফল দেবে, কি ধরনের ফল দেবে, সেটা নির্দেশ করবে তার তার নক্ষত্র। একদম। এবং এই নক্ষত্র পেশা নির্দেশনার ক্ষেত্রে, এই নক্ষত্র মানুষের বিবাহিত জীবন নির্দেশের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাবে কানেক্টেড। তো যাই হোক, যখন আমরা নক্ষত্র পড়াবো তখন তো আপনারা ডিটেলে পড়বেন। কিন্তু যেহেতু আপনারা, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি প্রেডিকশন, তাই এই ব্যাপারটা কিছুটা আমাদের উপলব্ধি করা উচিত যে প্রেডিকশন আমরা কিভাবে করি। এরপরে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, এক সেকেন্ড। আহ এরকম ভাবেই প্রত্যেকটা আহ নক্ষত্র। আচ্ছা, আমাদের সোনালী ম্যাডাম চলে এসেছেন। এবার আমরা একটু নাম্বার গুলো বলে নিই, তারপরে আমরা প্রেডিকশন টেকনিকের দিকে যাব। আচ্ছা, প্রথমে মৌমিতা ঘোষ, আমি যেমন যেমন এসছে আমি সেমন তোমার পাঠাচ্ছি। মৌমিতা ঘোষ পেয়েছেন 86। আহ মানস সরকার, তার নাম্বার হচ্ছে 54। তুলিকা সাধু খান পেয়েছেন 101। পায়েল ঝা পেয়েছেন 92। তনুশ্রী মুখার্জি তিনি পেয়েছেন 99। গৌতম বাবু পেয়েছেন 50।
আহ রিয়া রিয়া চক্রবর্তী পেয়েছেন 98। দীপিকা ব্যানার্জি পেয়েছেন 108। সঙ্গীতা দাস, তার নাম্বারটা হচ্ছে 94। আহ এটাকে ডালিয়া, ডালিয়া কেউ আছেন? ডালিয়া বা না, TILTIYA সেন, যাই হোক। ইলি, আচ্ছা, 225 ব্যাচের, যার রোল নাম্বার হচ্ছে 2842, তিনি পেয়েছেন 66। সৌমিক আইচ, তিনি পেয়েছেন 86। একতা সাহা পেয়েছেন 99। স্বপ্নদীপ মন্ডল পেয়েছেন 100 না 150-এ 100। আর ঐশিকা বড়ুয়া পেয়েছেন 85। ঐশিকা বড়ুয়া আপনাদের ব্যাচের নয়। অহনা সরকার পেয়েছেন 58। অহনার অনেক প্রেশার ছিল। মাধবীলতা সিংহ পেয়েছেন 101। পিন্টু বাবু পেয়েছেন 108। শিখা রায় মন্ডল পেয়েছেন 91। ব্যাস, তাহলে দুজনকে আমরা দেখতে পাচ্ছি যৌথভাবে উম, প্রথম হয়েছেন। দুজনেই 108 পেয়েছেন। আর বাকিগুলো নাম্বারগুলো আপনাদেরকে বলেছি, বাকি নাম্বারটা আমি পাঠিয়ে দেবো। কে কত পেয়েছেন সেটা আমি গ্রুপে দিয়ে দেবো। বেশ। সোনালী একটা ম্যাডাম আছেন? কথা জিজ্ঞাসা ছিল, 58টা কি 5 নাম্বার? পাশ করে হ্যাঁ, গেছি? 100%। ও, থ্যাংক স্যার, মৌমিতা ঘোষ কত পেয়েছো ওটা আরেকবার বলবেন? আচ্ছা, যে খাতা দেখেছে সে লিখে পাঠাচ্ছে, গ্রুপে এইটটি দিয়ে দেবো। সিক্স মৌমিতা ঘোষ 86। তো আমি হচ্ছে গিয়ে গ্রুপে দিয়ে দেবো যে কে কত পেয়েছেন, তারপরে আমরা আর কি জায়গার ফাইনাল ইয়ে করতে আসবো। আচ্ছা, এবার আমরা সোনালী ম্যাডামকে একটা ধন্যবাদ জানাই যে তো ভালো করে আপনাদেরকে গাইড করেছে। নাম্বারটা যথেষ্ট যথেষ্ট ভালো হয়েছে। নাম্বার কম বেশি এটা বড় কথা নয়, নাম্বারটাই বেসিক্যালি বড় কথা নয়। কিন্তু আলটিমেট ঘটনাটা হচ্ছে আপনারা শিখছেন। আমি আপনাদের বিভিন্ন ক্লাস থেকে, গ্রুপের প্রশ্ন থেকে বুঝতে পারি যে আপনারা বিষয়টা শিখছেন। এটাই আমাদের সাফল্য, যে আপনারা শিখছেন বা আপনাদের শেখা ব্যাপারটা হচ্ছে। এনিওয়ে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, আমি ছকটা এঁকে নিয়ে শেয়ার করছি। একটা সেকেন্ড। তো ঠিক এইভাবেই প্রত্যেকটা নক্ষত্রের সঙ্গে কানেক্টেড কিছু কিছু বৈদিক কাহিনী আছে। বৈদিক বলা ভুল, আমরা বলবো পৌরাণিক কাহিনী আছে। এই কাহিনী সবগুলো বেদের সঙ্গে কানেক্টেড নয়। বিভিন্ন রকম কাহিনী রয়েছে এখানে। অর্জুনের খান্ডব দহনের কাহিনীও রয়েছে। আবার হচ্ছে গিয়ে বলরামের যে কুরুক্ষেত্র যুদ্ধের পরবর্তী প্রভাস তীর্থ, সেখানকার কাহিনীও রয়েছে। কোন কোন ক্ষেত্রে নক্ষত্রদের মধ্যে পুরুষ সত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে, কোন কোন সময় আবার স্ত্রী সত্তাকেও প্রাধান্য দেওয়া হয়েছে। তো এইরকম বিভিন্ন রকম আমরা দেখবো কোনো কোথাও এরকম কন্ট্রাডিকশন কন্ট্রোভার্সি, সেগুলো আপনারা পাবেন। এবং এই কন্ট্রাডিকশন বা কন্ট্রোভার্সি নিয়েই আমাদের এই শাস্ত্র বা এই শাস্ত্র সম্পর্কে আমাদের যে চর্চা, সেটা এই সমস্ত বিষয়গুলো নিয়েই। তো এবার আমাদেরকে আজকে পড়তে হবে প্রথম ভাবের, প্রথম থেকে তৃতীয় ভাবের বিচার। আমি একটুখানি শেয়ার করি, তারপরে আবার আপনাদের একটা হেল্প লাগবে, ছোট্ট একটা হেল্প। তো আমাদের সামনে একটা রাশিচক্র রয়েছে। আমি এটা ডাবল লেভেল রাশিচক্র এঁকেছি। ডাবল লেভেল মানে দুটো লেয়ার আছে, একটা ভেতরের মূল রাশিচক্র আর একটা হচ্ছে বাইরে আমরা প্রচুর। তো আমাদের এই যে জন্ম কুণ্ডলী, এর তিনটে নির্দেশক আছে। কিরকম তিনটে নির্দেশক? একটা হচ্ছে মূল কুণ্ডলী, এই কুণ্ডলী। ধরুন আপনার কুণ্ডলীতে এখানে হচ্ছে লগ্ন, যে কোনো একটা জায়গায় আমি লগ্নকে দেখিয়ে দিচ্ছি।
এই জায়গাটাতে আচ্ছা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই হলো আমার লগ্ন। এবার তোমার উম, এই ঘরটাতে শনি আর হচ্ছে মঙ্গল বসে আছে। শনি মঙ্গল কাছাকাছি বসে থাকা, এটাকে আমরা আঘাত, করেকশন, অ্যাক্সিডেন্ট, চোট, এই সমস্ত জিনিস ভাবি। তাহলে মোটামুটি আমরা একটা জিনিস বলতে পারি যে তৃতীয় ভাবটা কিন্তু, তাহলে এই হাত অনুযায়ী বা এই হাতে একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে। এই হাতে একটা চোট, আঘাত, কেটে যাওয়া, লেগে যাওয়া, এসব কিছু একটা আসবে। তাহলে শনি মঙ্গলের জন্য তাহলে এটা কি সারা জীবন ধরে আসবে, কি হবে হবে এটা? এরকম একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসবে। আজ হবে, তাহলে কাল হবে, সারা জীবন কি শনি মঙ্গল নিয়ে ভয়ে থাকবো? কোন সময়টায় শনি মঙ্গল অ্যাক্টিভ হয়ে উঠবে? তাহলে এর জন্য কিছু দশা আছে। এবার আমরা যে দশাটা করবো, শিখবো সরল ভাবে। এই দশাটা হচ্ছে বিংশোত্তরী দশা। কেন এটা বিংশোত্তরী দশা? সেটা আমরা, বিংশোত্তরী মানে 120 বছরের দশা। তো এই বিংশোত্তরী দশা, এই দশার মধ্যে রয়েছে অন্তর্দশা। দশার মধ্যে আবার 9টা ভাগ, 9টা গ্রহের দশায় 9টা অন্তর্দশা। তারপরে রয়েছে, তারপরে রয়েছে আহ প্রত্যন্তর দশা। তারপরে সূক্ষ্ম দশা। এবং লাস্টে রয়েছে প্রাণদশা। তাহলে এই যে 5টা ডিভিশন, দশার 9টা ভাগ হচ্ছে অন্তর্দশা, অন্তর্দশার 9টা ভাগ প্রত্যন্তর দশা, তার 9টা ভাগ সূক্ষ্ম দশা, তার 9টা ভাগ প্রাণদশা। এই এই যে জায়গা, প্রাণদশার একটা নাম আছে অতি সূক্ষ্ম দশা। তো এই এই যে সময়টা, এই সময় ইন্ডিকেট করে দেবে যে কখন ঘটনাটা ঘটবে। দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা। ধরে নিচ্ছি দশাটা রাহু হলো, মানে খারাপ। অন্তর্দশা, সেটা হলো শনি। প্রত্যন্তর দশাটা হলো মঙ্গল। তাহলে এই যে টাইমিংটা পেলাম, এইবার তো টেনশন, রাহুর দশা, শনির অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্তর দশা, ভীষণ টেনশন। এই সময় কিন্তু ঘটনাটা ঘটতে পারে, ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা। এইবার এই যে ঘটনাটা ঘটবে, এই সময় এখন বৃহস্পতি কোথায় আছেন? এই বৃহস্পতিটা দেখা গেল এই মুহূর্তে রয়েছেন এইখানে। এইখানটাতে দেবগুরু বৃহস্পতি তিনি বসে আছেন। এইবার হাতে তো চোট লাগলো, হাতে চোট লাগার পরে দেখা গেল যে হঠাৎ করে সামান্য কোনো কারণে এই চোটটা কম। কেন? কারণ যে জায়গাটাতে এই চোটটা লাগলো সেখানে প্রোটেক্টর বৃহস্পতি বসে আছে। এই ঘটনাটাতে প্রোটেক্টর বৃহস্পতি বসে থাকার জন্য সে কিন্তু খুব ভালো আহ একটা প্রোটেকশন পেয়ে গেল। দশা খারাপ, যোগ খারাপ, কিন্তু গোচরে সাপোর্ট পাওয়া গেল। এবার এখানে বৃহস্পতি নেই, বৃহস্পতিকে সরিয়ে দিলাম। এমন একটা সিচুয়েশন, ঘাতক কম্বিনেশন লিখছি দেখুন। এখানে মঙ্গল রয়েছে, এইখানটাতে মঙ্গল বসে রয়েছে, খুব ভালো কথা। এইখানটাতে শনি বসে রয়েছে। এইবার হচ্ছে গিয়ে জমজমা। এবার মঙ্গলের দৃষ্টি গোচরে এখানটায় পড়ে গেল,
শনির দশম দৃষ্টি গোচর এখানে পড়ে গেল, এবং মঙ্গল শনি এখানে পরস্পরকে অ্যাক্টিভেট করছে, পরস্পর পরস্পরকে দৃষ্টি দিয়ে এরা দুজন দুজনকে তীব্রভাবে ডিস্টার্ব করে রেখেছে। মঙ্গল এবং শনি দুজন দুজনকে ঘাতক দৃষ্টি দিয়েছে, দিয়ে ডিস্টার্ব করে রেখে দিয়েছে। এবার এই দৃষ্টিটা ডেঞ্জারাস কেন? মঙ্গল রয়েছে 12 নম্বর, মঙ্গল রয়ে গেছে 12 নম্বর ঘরে। ফলে এটা কিন্তু সমস্যা আরো বাড়লো। 12 নম্বর মানে আপনারা সবাই জানেন দ্বাদশ, আর শনি কোথায় রয়েছে? 6 নম্বর ঘরে। এইবার এই কম্বিনেশনে এবার যদি এরকম দশা পড়ে, জন্মকুণ্ডলিতে এরকম যোগ থাকে, তার সঙ্গে ট্রানজিটে এরকম যোগ থাকে, এখানে কিন্তু অঙ্গহানিও হতে পারে। কি বললাম? অঙ্গহানি, হাত কেটে কাটা যাওয়ার সম্ভাবনা, সেটাও হতে পারে। বুঝে গেল? এরকম একই কম্বিনেশন আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি, সেম টাইপের কম্বিনেশন, খুব ভালো করে লক্ষ্য করবেন। এই মঙ্গলটা এইখানটায় রয়েছে, এই ছকে শনি এখানে রয়েছে, মঙ্গল এখানে রয়েছে। এবার কিন্তু শনির দৃষ্টি, এবারে কাজ জিনিসটাকে আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি। শনির দৃষ্টি মঙ্গলের উপরে পড়লো, মঙ্গলের অষ্টম দৃষ্টি, এটা কিন্তু অষ্টম দৃষ্টি, সেটা এই ঘরটাতে পড়লো। মঙ্গল এখন কোথায়? অষ্টমে। শনি কোথায়? ষষ্ঠে। মঙ্গল অষ্টমে, সেই মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা এই ঘরটাতে পড়েছে। শনির দশম দৃষ্টি পড়েছে, এবং শনি মঙ্গলকে অ্যাক্টিভ করে রেখেছে। মঙ্গলের নেগেটিভিটিকে শনি ভীষণভাবে বাড়িয়ে রেখেছে। কেন শনি মঙ্গলের নেগেটিভিটিকে বাড়িয়ে রেখেছে? কারণ শনি হচ্ছে কর্কট লগ্নের জন্য ঘাতক গ্রহ। তাহলে এবার এই তৃতীয় ভাবে শনি মঙ্গল কিন্তু ডিস্টারবেন্সটাকে ভীষণ ভাবে বাড়িয়ে তুলেছে। সমস্যার মাত্রা এখানে অনেকটাই বেশি। তাহলে ট্রানজিট গোচর কেন এত গুরুত্বপূর্ণ, সেটা আমি একটু বোঝাবার চেষ্টা করলাম। এই বিষয়টা কি বোঝা গেছে? স্যার ওই স্যার কর্কট লগ্নের জন্য ওইটা একবার বলবেন স্যার। কর্কট লগ্নের জন্য শনিকে সপ্তম এবং অষ্টমপতি, সপ্তম মানে মারক, অষ্টম মানে দুস্থান, মানে প্রবল মারক। শনির দৃষ্টি যখন, এবং সে কোথায় বসেছে? রোগ স্থানে, রিপু স্থানে, ক্ষয় স্থানে, অন্যতম দুস্থান, ষষ্ঠ ভাবে। তাহলে সেখান থেকে তার দৃষ্টি, শনির দৃষ্টি, সেটা পড়েছে কোথায়? দশম দৃষ্টি পড়েছে এইখানে, লক্ষ্য করুন। এই মঙ্গল রাজ্যকারক গ্রহ হলেও শনির ক্ষেত্রে বসেছে, শনির দ্বারা দৃষ্ট হয়েছে, তাই মঙ্গল এখানে বিপত্তপ্রাপ্ত হয়েছে, নম্বর ঘরে বসেছে। ফলে মঙ্গল এখানে সেই রাজযোগের ফল দিতে পারবে না, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা এসে পড়েছে কোথায়? শনি মঙ্গলের উপরে। এটা হচ্ছে গোচরে, গোচরে মানে ঘুরতে ঘুরতে এখানে চলে এসছে এরা, ঘুরতে ঘুরতে চলে এসে এরকম কম্বিনেশন তৈরি হয়ে গেছে। তখন কিন্তু এই মানুষটার অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি অনেক বেশি। এবং অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি কে দিয়েছে? অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সিটা দিয়েছে দশা। এই দশাটা দিয়েছে যে অ্যাক্সিডেন্ট হবে, আর অ্যাক্সিডেন্টটা কতটা হবে সেটা ঠিক করবে কে? এরা। এই সময় লগ্নের উপরে বৃহস্পতি এসে বসে গেছে, কর্কটে তুঙ্গ বৃহস্পতি, ভাগ্য ওর সহায়। একটা কথা আছে, আমরা বলি গুরু সহায়, গুরু সহায় তো কোনো ভয় নেই। তাহলে বৃহস্পতি এখানে লগ্নে চলে এসছে, বৃহস্পতি লগ্নের ক্লোজে চলে এসছে। ফলে এবার মঙ্গল শনি যাই করুক না কেন, একে মোটামুটি বাঁচিয়ে দেবে। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, হলো কিছুটা হলো স্যার। আর দুবার পড়তে হবে। এই এই যে আপনারা একটু আপগ্রেডেশন হলো, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে আপগ্রেডেশন হচ্ছে, তো বুঝতে পারছেন তো আপগ্রেডেশন হলো? বোঝা যাচ্ছে কি যে একটু স্যার পার লেভেলে উঠে বললেন? স্যার হ্যাঁ বলুন। আহ, একটু দৃষ্টির ব্যাপারে একটু বললে ভালো হতো, মানে কোন দৃষ্টিতে কোন কোন মানে তিনটে করে যে দৃষ্টিগুলো রয়েছে, তো কোন দৃষ্টিতে মানে প্রবল ফল দেয়, কোনটাতে কম ফল দেয়? কথা হচ্ছে কি, মঙ্গল, মঙ্গলের চতুর্থ দৃষ্টি হচ্ছে কনস্ট্রাকটিভ। মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ। ধরণীর গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম, ধরণীর গর্ভ সম্ভূতং মানে হচ্ছে গিয়ে ভূমি, এই ব্যাপারটাকে
মঙ্গল ইন্ডিকেট করেছে। তাই চতুর্থ দৃষ্টিটা হচ্ছে কনস্ট্রাকটিভ, এবং চতুর্থ হচ্ছে আমাদের ভূমি, আমাদের পদ পাতাল। তাই মঙ্গলের চতুর্থ দৃষ্টি হচ্ছে শুভ। সপ্তম দৃষ্টি হচ্ছে সম, না শুভ না অশুভ। এবং অষ্টম দৃষ্টি হচ্ছে ঘাতক। পরিষ্কার? হ্যাঁ স্যার, শনি বাকি গ্রহটা কর্মের একটু কারক বলা যাবে? হ্যাঁ স্যার, বলেন না। শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। শনি হচ্ছে দ্য প্ল্যানেট অফ কর্মা। কর্মের ভাব কোনটা বলুন দেখি একটু, শুনি আমিও। দশম। দশম স্থান। দশম দৃষ্টি, কর্মের দৃষ্টি, কর্মের ঘরটাতে শনি যে দৃষ্টি দিচ্ছে, দশম দৃষ্টি, সেটা হচ্ছে বেনিফিশিয়াল, লাভদায়ক। শুভ টুভতে যাচ্ছি না, লাভদায়ক, বেটার। শনির সপ্তম দৃষ্টিও হচ্ছে সম, তৃতীয় দৃষ্টি হচ্ছে প্রতিবন্ধক, তৃতীয় হচ্ছে উৎসাহ উদ্যম, সেখানে আলস্য দিয়ে দেয় শনি, লেজিনেস এনে দেয়, ধীর করে দেয় শনির, আমাদের অগ্রগতিকে বাধাপ্রাপ্ত করে। পরিষ্কার? বৃহস্পতি সবচেয়ে শুভ হচ্ছে পঞ্চম দৃষ্টি, তারপরে নবম দৃষ্টি, তারপরে সপ্তম দৃষ্টি। এবং বৃহস্পতির অবস্থানের থেকে দৃষ্টি বেশি শুভ। বৃহস্পতি কোনো একটা ভাবে বসে আছে, বৃহস্পতি কোনো একটা ভাবকে দেখছে, এই দৃষ্টি কিন্তু অনেক বেশি শুভ। পরিষ্কার? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। আর রাহু? রাহুর দৃষ্টিগুলো নেগেটিভ। এবার রাহুর দৃষ্টিতেই কিন্তু আমাদের বড় বড় কাজ হয়। বড় বড় কাজ বলতে ধরুন একটা লোক প্রমোটিং করছে, সাকসেসফুল হবে কবে, রাহুর দশা দশা পড়লেই হবে, বা রাহুর কিছু একটা সাপোর্ট পাবে সেই সময় হবে। রাহু হচ্ছে যে কোনো কিছুকে অ্যাক্টিভ করে দেয়। এবং রাহুর ক্ষেত্রে অবস্থানটা বেশি গুরুত্বপূর্ণ দৃষ্টির তুলনায়। বৃহস্পতির ক্ষেত্রে অবস্থানের তুলনায় দৃষ্টি বেশি ইম্পর্টেন্ট। আর বাকি রবি, চন্দ্র, বুধ, শুক্রের যে সপ্তম দৃষ্টিতে রয়েছে? এটা তো নর্মাল দৃষ্টি, এখানে তো আর তিনটে চারটে ভাগ নেই যে শুভ অশুভ। স্যার, স্যার, বৃহস্পতির রবি স্থানে দৃষ্টিটা। বসা শুভ নাকি দৃষ্টিটা বেশি শুভ স্যার? একটু কনফিউশন আছে আমার একটু। কে কে কে? একটা বলছিলাম, না না, রবি কোন যে, গ্রহের কথা বলছেন? হ্যাঁ, কোন গ্রহের কথা বলছেন? আমি স্যার রবি গ্রহের কথা বলছি। রবি স্থানে বসাটা শুভ না দৃষ্টিটা বেশি শুভ? এর এখানে না একদম সিম্পলি আপনারা ভাববেন, আপনারা কিন্তু সাধারণ জ্যোতিষী নন, আপনারা হচ্ছেন ঋষি বাড়ি অ্যাস্ট্রোলজার। এখানে একটু প্র্যাকটিক্যালি ভাব, আপনি হচ্ছে গিয়ে আহ, সূর্যের আলো আপনার উপরে পড়ছে, আর আপনি সূর্যের কাছাকাছি গেছেন। আচ্ছা স্যার, বুঝেছি এবার। সূর্য হচ্ছে একটা খুব গ্রহ, এটা আপনাদেরকে মানতে হবে। নবগ্রহ কেন? সূর্যকে তো আমরা প্রাণের কারক, আত্মার কারক এই সমস্ত বলি। বেসিক্যালি রবি যেখানে বসে সেখানে কিছু পজিটিভিটি দেয়। যদি হচ্ছে কি ধরুন প্রফেশনের ক্ষেত্রে হয়, অথরিটি দেবে, তার সঙ্গে ইগো দেবে। অথরিটি এবং ইগো, এই দুটো বিষয়ই দেবে। বুঝতে পারলাম? এই হ্যাঁ স্যার। অথরিটিটা নেগেটিভ। 5 নম্বরে যদি বসে তাহলে আপনার প্রেমটাকে নষ্ট করবে। 5 নম্বর করে প্রেম হতে পারে, সন্তান হতে পারে, শিক্ষা হতে পারে। এই শিক্ষার ক্ষেত্রে রবি ব্যাকআপ দেবে, সাপোর্ট দেবে। এই লোকটা এর জ্ঞানের জন্য প্রকাশিত হবে, এই লোকটাকে মানুষ জ্ঞানের জন্য ভালোবাসে। কিন্তু অন্য যে দিকগুলো, সন্তান, প্রেম, এই জায়গাগুলোকে সে দাঁড়িয়ে থেকে বরবাদ করবে। বোঝা গেল? মানে হ্যাঁ রবি হচ্ছে স্যার। গিয়ে কর্মের জায়গাটাকে প্রশস্ত করবে, কিন্তু ইমোশনের যে ক্ষেত্রগুলো সেগুলোকে নাশ করবে। ঠিক আছে? এবার আমি একটু পড়াই। ততক্ষণ পর্যন্ত তো আমাদের সব হাবি জাবি হলো, এবার একটু পড়াশোনা। হাবি জাবি হলো তো? না স্যার, হয়নি হাবি জাবি? সবই হয়েছে? স্যার, জ্ঞানের বিষয়। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আপনি কি বললেন বৃহস্পতির দৃষ্টি তিনটার কথা কি বললেন? বৃহস্পতির তিনটে দৃষ্টির মধ্যে পঞ্চম নবম এরা তুলনামূলকভাবে বেশি শুভ। আচ্ছা আচ্ছা। এবার একটা বিষয় খেয়াল রাখবেন, বৃহস্পতি কিন্তু আপনাকে একটা সিস্টেমে রাখতে চাইবে।
আপনি অনেক কিছু বড় হতে চাইছেন, আপনি ধরুন আপনার আপনার স্বপ্ন রয়েছে আমি লাদেন হব, সেই লাদেন হওয়ার ক্ষেত্রে বাধা দেবে বৃহস্পতি। এরকম যদি আপনার অ্যাম্বিশন হয় যে আমি বড় হয়ে রঘু ডাকাত হব, আপনি হতে পারবেন না, বৃহস্পতি যদি আপনার চারটি মনোবান থাকে। বৃহস্পতিকে পীড়িত হতে হবে। হ্যাঁ, এই এই জিনিসগুলো এই জায়গাগুলোতে আটকে দেবে। ধরুন আপনি হচ্ছে কি একটা গুছিয়ে প্রেম করবেন, আপনি একটা গুছিয়ে, আপনার বিয়ে টিয়ে হয়ে গেছে, এবার আপনারা গুছিয়ে প্রেম করবেন, সেই প্রেমে বৃহস্পতি এসে বাধা দেবে, বলে এই একদম না, মানে প্রেম করলে লোকে কি বলবে, সমাজ কি বলবে, দিদি করবে। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে বৃহস্পতির কার্য। বৃহস্পতি কিন্তু আপনার আপনার সাত্ত্বিকতা বাড়িয়ে আপনাকে একটা সিস্টেমের মধ্যে রাখতে পছন্দ করবে। বুঝাইতে কি পারিলাম? হ্যাঁ স্যার। স্যার একটা কোশ্চেন জিজ্ঞাসা করা যাবে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, একটা কেন, দুটো করা যাবে। স্যার ওটা স্যার বলছিলাম যে শনির শনির অবস্থান নাকি শনির দৃষ্টি, এটা একটু বুঝিয়ে দিবেন? আমি বুঝতে পারিনি নিজে, আমি কি করে বোঝাবো? আমি স্যার বলছি মানে মানে কোনো ভাবে এসে শনি বসলো সেটা শুভ নাকি শনির দৃষ্টিটা শুভ? শনির দৃষ্টি বা ভাবে বসা, এই দুটোর মধ্যে কোনোটাই শুভ নয়। এবার এইটার মধ্যে শুভত্ব আছে। ধরুন কোনো একটা জায়গায় 10th হাউসে শনি গিয়ে বসে, এবার এই শনি এই লোকটাকে পরিশ্রম করতে বাধ্য করে। এবার এই লোকটা যদি অলস প্রকৃতির হয়, তাহলে এই লোকটার জন্য শনি মারাত্মক খারাপ। আর এই লোকটা যদি কর্মমুখর হয়, ধৈর্য ধরে ধীরে সুস্থে কাজ করে কাজটাকে উদ্ধার করবে, তাহলে এর জন্য ওই দশমের শনির থেকে ভালো আর কিছু নেই। বুঝতে পারলাম? স্যার এই একটা কথা জিনিসগুলো জিজ্ঞেস করবো? কমপ্লিকেটেড লাগবে এখন, কিন্তু প্রত্যেকটা গ্রহের বিভিন্ন রূপ আছে। কখনো সেই গ্রহটা পজিটিভ, কখনো সেই গ্রহটাই নেগেটিভ। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? স্যার, স্যার শুনতে পাচ্ছেন? একটু দ্রুত, তো প্রশ্ন করতে হবে না, একটু দ্রুত জিজ্ঞেস করুন। স্যার বলছি, আপনি যে বললেন শনি মঙ্গল ওই থার্ড হাউসে থাকলে হাতের অ্যাক্সিডেন্ট হতে পারে, স্যার এটা অন্য জায়গায় থাকলে কি হবে? মানে অন্য কোনো ভাবে থাকলে কি হবে? এটাতে তো আমরা আসবো না, আমাদের তো আজ 3rd হাউস অব্দি পড়াশোনা, এটা তো আপনারা শিখবেন। শরীর ভালো থাকলে পরে আচ্ছা ধৈর্য, স্যার, যদি লগ্নে থাকে? হ্যাঁ থাকতেই পারে। যাই হোক, আচ্ছা, এটা আমরা ডিসকাস করবো এখন। তো মোটামুটি এই পর্যন্তই, এবার আমরা একটু পড়াশোনার দিকে ঢুকি। তো এবার প্রশ্ন হচ্ছে বিচার আমরা যে করব, এই বিচারটা কিভাবে করব। তাহলে এবার আপনাদের কাছে নিশ্চয়ই খাতা আছে, তাহলে খাতাতে একটু লিখতে হবে। এটা বিচারের বেসিক সূত্র। আমরা যে জ্যোতিষটা শিখছি, এখানে আমরা ভাব অধিপতিকে বেশি গুরুত্ব দেব। যে কোনো ভাব, লগ্ন ভাবে কোন গ্রহ বসে আছে, আর লগ্ন ভাব অধিপতি কোথায় আছে, এই দুটো জিনিস যদি প্রশ্নে আসে, তাহলে ভাব অধিপতি বেশি গুরুত্ব পাবে। তাহলে আমাদের হচ্ছে কি বিচারের সময় যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে, এইভাবে আপনারা একটু লিখুন। বিচারের সময় যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে, তার মধ্যে প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে ভাব অধিপতির অবস্থান। ভাব অধিপতি কোথায় রয়েছে। এই ভাব অধিপতির দুটো অবস্থা আছে, একটা হচ্ছে রাশিগত অবস্থান, এক হচ্ছে ভাবগত অবস্থান। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে ধরুন এই যে লগ্ন, এর অধিপতিকে, কেউ বলছে না। এর অধিপতি হচ্ছে চন্দ্র। তাহলে এই চন্দ্র এখানে থাকতে পারে,
তাহলে চন্দ্রের ভাবগত অবস্থান কোথায়, চন্দ্র কত নম্বর ভাবে আছে? পঞ্চম। চন্দ্র কোন রাশিতে আছে? বৃশ্চিক। তাহলে রাশিগত অবস্থান হচ্ছে বৃশ্চিক, ভাবগত অবস্থান হচ্ছে পঞ্চম। তাহলে বৃশ্চিকে চন্দ্র অবস্থান করবার কারণে কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো। যেমন নিচস্থ চন্দ্র রোগে রোগে ভুগবে, রেগুলার শারীরিক সমস্যা, আজকে পেটের রোগ, কালকে মনের রোগ। কেন মনের রোগ কেন? কারণ হচ্ছে চন্দ্র মনের কারক, এবং যখন রাশিচক্রে চন্দ্র দুর্বল, তখন অবশ্যই এই মানুষটার মনও দুর্বল। এবং মন দুর্বল হওয়ার কারণে এই মানুষটাকে কিন্তু মানসিক দুর্বলতায় ভুগতে হবে। তাহলে চন্দ্র এখানে বসেনি, চন্দ্র এখানে না বসে এখানে বসেছে। তাহলে চন্দ্রের রাশিগত অবস্থান হচ্ছে কুম্ভ, ভাবগত অবস্থান হচ্ছে অষ্টম। তাহলে এই দুটো আমাদের লিখতে হবে। তাহলে ভাব অধিপতি কোথায় অবস্থান করে রয়েছে? ঠিক আছে, যেহেতু আমরা এটা লগ্ন সাপেক্ষেই করলাম, লগ্ন সাপেক্ষে করলাম, তাই এখানে দুটো প্রশ্ন এসছে। এখানে যদি তৃতীয় ভাব সাপেক্ষে আমরা করতাম, তাহলে তিনটে প্রশ্ন আসতো। এই তৃতীয় ভাবের অধিপতি কে বলা যাবে? বুধ। স্যার তৃতীয় ভাবের মার্কারি। মার্কারি। তৃতীয় ভাবের অধিপতি বুধ। মার্কারি কেউ নয়, আমরা সবসময় বুধ বলবো, বুধ। মার্কিউরি। বুধ। মার্কিউরি এই শব্দটার মধ্যে বুধের বুদ্ধি নেই। ঠিক আছে, আচ্ছা। আমরা সবসময় ওয়ার্ডটা ইউজ করব বুধ। বৃহস্পতিকে আচ্ছা। আমরা গুরু বলতে পারি, নট জুপিটার। ঠিক আছে, আমরা সবসময় বলবো গুরু, নট জুপিটার। আমরা বৃহস্পতি বলবো, বৃহস্পতি, মানে বিগ। পতি হিসেবে এখানে একটা লর্ড বলা যেতে পারে। এবং খেয়াল রাখবেন, পৃথিবীতে যত উল্কাপিণ্ড আসে তার ম্যাক্সিমামটা বৃহস্পতি অ্যাট্রাক্ট করে নেয় নিজের দিকে। ম্যাসিভ প্ল্যানেট জুপিটার সে এই উল্কাগুলোকে নিজের দিকে নিয়ে নেয়, এবং বৃহৎ হওয়ার জন্যই সে এটা নিতে পারে। তাহলে বৃহস্পতি শব্দের মধ্যে যে বৃহৎ এবং পতি শব্দটা রয়েছে, গুরু মানে কি? স্বামী, লর্ড। আমরা গুরুদেবকে কি বলি? মহারাজ আসুন। গুরুকে আমরা কি বলি? গুরুদেব। মানে বৃহৎ, ম্যাসিভ, মহান, এই ওয়ার্ডটা বৃহস্পতিতে আছে। জুপিটারে কোথায় সেটা? মার্কিউরিতে কোথায় বুদ্ধি আছে? বুদ্ধির কারক গ্রহ বুধ। বুধ শব্দটার সঙ্গে বুদ্ধির কানেকশন রয়েছে, তাই আমরা সবসময় বলবো বুধ। এবং আমার এক ইউএস এর ক্লায়েন্ট, সে আবার নন বেঙ্গলি। তো সে হচ্ছে গিয়ে সে বুধকে বলতো বুধো। সে বলতো, ও স্যার আমাদের বুধটা কোথায় আছে? তো সেই শব্দটা এত মিষ্টি করে বলতো, আমি মাঝে মাঝে বুধকে বুধো বলি। তো বুধ কোথায় রয়েছে এইটা। এখানে কিন্তু তিনটে প্রশ্ন আসবে। এরকম তিনটে প্রশ্ন। প্রথম হচ্ছে বুধ, এ হচ্ছে গিয়ে এই ঘরটারও মালিক, এই ঘরটারও মালিক। এই বুধটা ধরে নিচ্ছি এখানে আছে। প্রথম প্রশ্ন কি? লগ্ন সাপেক্ষে কোন ভাবে আছে? লগ্ন সাপেক্ষে কোন ভাবে আছে? বলো কোন ভাবে আছে চুপ করে। সিক্স হাউসে। ষষ্ঠ ভাবে। দু নম্বর প্রশ্ন। ষষ্ঠ ভাবে। দু নম্বর প্রশ্ন যেটা আগে ছিল, কোন রাশিতে আছে? ধনু রাশি। ধনু। ধনু রাশিতে। ধনু ধনু রাশি। রাশি এসে। 3 নম্বর প্রশ্ন, নিজের ভাব সাপেক্ষে কোন রাশিতে আছে, কোন ভাবে আছে? কি হ্যাঁ, স্যার বললেন? নিজের চতুর্থতে। নিজের ক্ষেত্র সাপেক্ষে, নিজের এই ভাবটা তৃতীয় ভাব সাপেক্ষে সে কোথায় আছে? চতুর্থ স্থানে। চতুর্থ স্থানে। হ্যাঁ। তাহলে আগের প্রশ্নে কি ছিল? লগ্নপতি লগ্ন থেকে কোথায় আছে। 2 নম্বর প্রশ্ন ছিল লগ্নপতি রাশিচক্রে কোথায় আছে। তাহলে দুটো প্রশ্ন ছিল। এবার কিন্তু তিনটে প্রশ্ন এলো। তিনটে প্রশ্ন কি কি এলো? ভাব অধিপতি লগ্ন থেকে কোথায় আছে, ভাব থেকে কোথায় আছে, আর তৃতীয় প্রশ্ন কি? রাশিতে কোথায় আছে। পরিষ্কার তিনটে প্রশ্ন। আচ্ছা। বেশ, এরপরের প্রশ্ন আসবে এটা, ভাবে স্থিত গ্রহ। ভাবে কোন গ্রহ রয়েছে? লিখুন, ভাবে স্থিত গ্রহ। লিখেছেন? ভাবে স্থিত গ্রহ। হ্যাঁ স্যার। এই ভাবে স্থিত গ্রহরা ভালো না মন্দ? তাহলে এখানে তিনটে শব্দ আসবে। 1 নম্বর হচ্ছে
লিখছেন তো? 1 নম্বর লিখবেন লগ্ন সাপেক্ষে শুভাশুভত্ব বা লগ্ন সাপেক্ষে শুভ এবং অশুভত্ব। শব্দটা লিখুন, তারপরে ব্যাখ্যা করব। লগ্ন সাপেক্ষে শুভাশুভত্ব। হয়েছে? লগ্ন সাপেক্ষে শুভ অশুভত্ব। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে ভাবগত শুভ অশুভত্ব। ভাবগত শুভাশুভত্ব। ভাবগত শুভ অশুভত্ব খুবই কমপ্লিকেটেড লেভেলে পড়াশুনো হচ্ছে। 3 নম্বর লিখুন নৈসর্গিক শুভ অশুভত্ব। নৈসর্গিক শুভ অশুভত্ব। যারা 3টে পয়েন্ট লিখতে পারেননি তারা ভিডিও দেখে পরে লিখে নেবেন। তাহলে আমরা একটু বলি বিষয়টা কি। যেমন হচ্ছে গিয়ে প্রথম আমরা বলেছি লগ্ন সাপেক্ষে শুভ অশুভত্ব। তার আগে বলি ভাবে কোন কোন গ্রহ বসে আছে। লক্ষ্য করুন, ভাবে বসে আছে শনি আর মঙ্গল। তাহলে আমরা মঙ্গলটাকে বাদ দিই, বাদ দিয়ে প্রথমে শুধু শনিটাকে নিয়ে ভাবি। শনি। তো প্রথম আমরা কি বলেছি, লগ্ন সাপেক্ষে শুভ অশুভত্ব। লগ্ন থেকে শনি অষ্টমপতি আর সপ্তমপতি। লগ্ন থেকে শনি সপ্তমপতি এবং অষ্টমপতি। তাহলে শনি হচ্ছে অশুভ গ্রহ। অশুভ গ্রহ। এবার পরে আমরা বললাম ভাব সাপেক্ষে শুভ অশুভত্ব। মানে এই যে ঘরটা কন্যা, কন্যার সাপেক্ষে শনি কেমন? পঞ্চমপতি ষষ্ঠপতি, ভালোই তো। তাহলে এখানে হচ্ছে শুভ। 3 নম্বর, কন্যা, কন্যা রাশি সাপেক্ষে শনি হচ্ছে শুভ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নৈসর্গিক শুভ অশুভত্ব। তাহলে শনি নৈসর্গিক কি পাপ গ্রহ? আপনারা জানেন তো শনি নৈসর্গিক পাপ গ্রহ, এটা আপনারা জানেন তো? হ্যাঁ হ্যাঁ। স্যার জানি। হ্যাঁ স্যার। নৈসর্গিক মানে স্বাভাবিক, তাহলে পাপ গ্রহ অশুভ। তাহলে এখানে 3 নম্বর করে শনিটাকে খুব একটা ভালো বলতে পারছি না। এবার আমরা মঙ্গলের কথা বলি। মঙ্গল প্রথম তাহলে কি বলেছি আমরা, লগ্ন সাপেক্ষে শুভাশুভত্ব। এবার ভালো হলে টিক মারবো, খারাপ হলে কাটরস দেবো। তাহলে মঙ্গল সাপে, মঙ্গল হচ্ছে লগ্ন থেকে পঞ্চমপতি আর দশমপতি। ওরে বাবা, বিশাল শুভ। বিশাল শুভ মানে একক যোগকারক, তাই দুটো দাগ দিয়ে রাখি। খুব ভালো। তারপরে হচ্ছে রাশি সাপেক্ষে বা ভাব সাপেক্ষে শুভ অশুভ। কন্যা থেকে হিসেব করলে মঙ্গল তৃতীয় এবং অষ্টমপতি। কন্যা রাশিটাতে মঙ্গল একদম ঘেটে গেছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে ক্রস চিহ্ন দিয়ে রাখি। দুটো ঘর থেকেই খারাপ এসছে, দুটো ঘর। মঙ্গল হচ্ছে তৃতীয় পতি এবং অষ্টম পতি, মানে দুটো ঘর দিয়েই খারাপ এসছে। নৈসর্গিক শুভাশুভত্ব, এটাকে আমি ইগনোর করে দিলাম। যদি নৈসর্গিক শুভাশুভত্ব হয়, মঙ্গলকে অশুভ গ্রহ হিসেবে ট্রিট করতে হবে। তাহলে শনি এবং মঙ্গল এই ঘরে কিন্তু শুভ ফলদাতা হলো না। ঠিক আছে? তাহলে ভাবে স্থিত গ্রহ, এই কনসেপ্টটুকু ক্লিয়ার হলো? হুম, স্যার। 3 নম্বর পয়েন্ট, 1 সেকেন্ড। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভাবে দৃষ্ট গ্রহ। ভাবে দৃষ্ট গ্রহ।
ঠিক আছে? ভাবে দৃষ্ট গ্রহ, ভাবে দৃষ্ট গ্রহকে, সে হচ্ছে গুরু। এখানে বৃহস্পতি ভাবটার তৃতীয় ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। তাহলে এই বৃহস্পতির একটা প্রভাব এই ভাবটার উপরে পড়বে। বৃহস্পতি দৃষ্টি দেওয়ার কারণে এই ভাবের অশুভত্ব কমবে, কিছু পজিটিভিটিও আসবে। কিরকম পজিটিভিটি আসতে পারে? সেটা হচ্ছে, যেমন থার্ড হাউস হচ্ছে লেখনী, সাহিত্য চর্চার প্রবণতা, লেখালেখি করবার টেন্ডেন্সি, এগুলো এখানে তৈরি হতে দেখতে পাওয়া যাবে, এবং এটা পজিটিভ। বৃহস্পতি এই ঘরটায় দৃষ্টি দেওয়ার কারণে এই যে আঘাত প্রাপ্তি, এই আঘাত প্রাপ্তির মাত্রা রিডিউস হতে দেখতে পাওয়া যাবে, মাত্রাটা কমবে। আঘাত প্রাপ্তির মাত্রা কমবে বৃহস্পতি দৃষ্টি পড়ার কারণে। বৃহস্পতিকে যখন আমরা দেখলাম, আমরা কি পড়লাম পয়েন্টটা? ভাবে দৃষ্ট গ্রহ। আপনারা লিখেছেন ভাবে দৃষ্ট গ্রহ? ভাবে দৃষ্ট গ্রহ লিখেছেন? হ্যাঁ স্যার, লিখেছি। এখানে দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে ভাবগত শুভ অশুভত্ব, আর নৈসর্গিক শুভ অশুভত্ব। ভাবগত শুভ অশুভত্ব, নৈসর্গিক শুভ অশুভত্ব। ভাবগত শুভ অশুভত্ব, নৈসর্গিক শুভ অশুভত্ব, আর লাস্ট হচ্ছে অবস্থানগত শুভ অশুভত্ব। এবার ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে গেল। লেখা হোক, তারপরে বলছি। বলবো? বলবো হ্যাঁ কি? স্যার বলুন। তাহলে হ্যাঁ স্যার। বৃহস্পতির প্রথম আমরা বললাম ভাবগত শুভ অশুভত্ব। ভাবগত শুভ অশুভত্বটা কি? বৃহস্পতি এখানে ষষ্ঠপতি এবং নবমপতি, ষষ্ঠপতি এবং নবমপতি। তাহলে বৃহস্পতি ষষ্ঠপতি হিসেবে অশুভ, কিন্তু নবমপতি হিসেবে তিনি শুভ। তাহলে এইটা হচ্ছে ভাবগত শুভ অশুভত্ব। এবার বৃহস্পতি ষষ্ঠ ভাবের ফল দেবে না নবম ভাবের ফল দেবে, সেইটা আমাদেরকে শিখতে হবে। এইটাতে যে ভাবের সঙ্গে সরাসরি সম্পর্ক করেছে সেইটার ফল বেশি দেবে। মানে এখানে ভাবগত শুভাশুভত্বতে পজিটিভ বৃহস্পতির অবস্থান, এখান থেকে দৃষ্টি দিয়েছে বৃহস্পতি। দ্বিতীয় হচ্ছে নৈসর্গিক শুভাশুভত্ব। নৈসর্গিক শুভাশুভত্ব, বৃহস্পতি শুভ, নৈসর্গিক দিক থেকে, স্বাভাবিক দিক থেকে বৃহস্পতি শুভ গ্রহ, মানে বৃহস্পতির দৃষ্টি ভালো। পরিষ্কার হয়েছে এই জায়গাটা? 3 নম্বর পয়েন্ট আমরা বললাম অবস্থানগত শুভাশুভত্ব। বৃহস্পতি কার ক্ষেত্রে বসে আছে? শুক্রের ক্ষেত্রে। এই শুক্রের ক্ষেত্র বৃষ রাশিতে বৃহস্পতির বলবৎ কতটা? এই বৃহস্পতি এখানে না বসে এই ঘরটাতে বসেছে, একটু ভাই লক্ষ্য করুন। এখান থেকেও বৃহস্পতির দৃষ্টি পড়তে পারে, এখান থেকেও বৃহস্পতির দৃষ্টি পড়তে পারে। এবার বৃহস্পতি সরাসরি নবম ভাবের মুখ্য কারক গ্রহ। বৃহস্পতি এখন নবম ভাবের মুখ্য ফলদাতা, কারণ বৃহস্পতি তো স্বয়ং নয়েই বসে আছে। এই ক্ষেত্রে বৃহস্পতি এখানে বসে লগ্নকেও দেখছে, লক্ষ্য করুন। এবার বৃহস্পতি কিন্তু অত্যন্ত বলবান। বৃহস্পতি আমাকেও দেখছে, লক্ষ্য মানে আমাকেও সাপোর্ট দিচ্ছে। আমার শত্রু যাতে আমাকে ক্ষতি করতে না পারে তার জন্যও সাপোর্ট দিচ্ছে। এই বৃহস্পতি কিন্তু নিজের বৃহস্পতিটার থেকে অনেক বেশি শুভ। পরিষ্কার হলো? এবার এখানে বৃহস্পতি শুক্রের ঘরে রয়েছে, লক্ষ্য করুন। এখানে বৃহস্পতি রয়েছে শুক্রের ঘরে, এখানে বৃহস্পতি নিজের ঘরে। দেবগুরু দৈত্য গুরুর ঘরে, ভালো না? কিন্তু এখানে দেবগুরু নিজের ঘরে, অনেক পাওয়ারফুল।
পরিষ্কার হলো? অবস্থানগত শুভাশুভত্ব, ভাবগত শুভাশুভত্ব এবং নৈসর্গিক শুভাশুভত্ব, এই জায়গাটাতে তিনটেই পজিটিভ। এইখানটাতে যখন আমরা ভাববো তখন কিন্তু তিনটেই পজিটিভ। এটাও পজিটিভ, ভাবগত শুভাশুভত্ব নবম ভাব পজিটিভ, নৈসর্গিক পজিটিভ, অবস্থানগত পজিটিভ। এখানে যখন আমরা পড়বো ভাবগত দিক থেকে শুভ, নৈসর্গিক দিক থেকে শুভ, কিন্তু শুক্রের ক্ষেত্রে অবস্থান করেছে, তাহলে এখানে কিন্তু একটু নেগেটিভিটি এলো। ঠিক আছে, এবারে এই নেগেটিভিটিটাও মারাত্মক নয়, কারণ বৃহস্পতি একাদশে, এটা একটা ভালো যোগ। ঠিক আছে, তাহলে এবার আমাদের এই তিনটে আমরা পেলাম। তবে আমাদের এখনই কিন্তু শেষ হয়নি বিচারের গল্প। এরপরে আমরা বলবো, আমরা করলাম ভাবে দৃষ্ট গ্রহ, ভাবে দৃষ্ট গ্রহের তিনটে বিষয় দেখলাম। এরপরে লিখুন ভাবপতির উপর দৃষ্টিকারক গ্রহ, ভাবপতির উপর দৃষ্টিকারক গ্রহ। তাহলে ভাবপতিকে বুধ, বুধের ওপর কারা কারা দৃষ্টি দিচ্ছে? বুধের ওপর দৃষ্টি দিয়েছে দুটো গ্রহ। বলুন তো দুটো গ্রহ কি কি? হ্যাঁ, চন্দ্র সমসপ্তম। হুম, তারপরে মঙ্গল চতুর্থ দৃষ্টি। হুম, মঙ্গলের চতুর্দৃষ্টি। একদম। তাহলে এখান থেকে সপ্তম দৃষ্টি, আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি। তাহলে এই যে দুটো গ্রহ দৃষ্টি দিল, এদের ক্ষেত্রেও কিন্তু একই ভাবে দেখতে হবে। ভাবগত শুভাশুভত্ব, স্থানগত শুভাশুভত্ব এবং নৈসর্গিক শুভাশুভত্ব। যেমন লগ্নপতি হয়ে চন্দ্র লগ্নপতি হয়ে দ্বাদশে বসে বুধকে দৃষ্টি দিচ্ছে। তাহলে চন্দ্র চাইবে বুধের ভালো হোক, কিন্তু চন্দ্র নিজেই দুর্বল। এই চন্দ্রের এই দৃষ্টি যে খুব কার্যকরী হবে তা কিন্তু নয়। পরিষ্কার হলো? জড়িয়ে যাচ্ছে স্যার আস্তে দুর্বল আস্তে। কেন চন্দ্র? দ্বাদশে বসেছে, দ্বাদশে 12 নম্বর ঘরে স্থানে বসেছে। এবার ধরুন একটা জিনিস বলি, মজার জিনিস, চন্দ্র তো জলীয়, চন্দ্র তো লিকুইড, তরল টাইপের, তরল প্রকৃতির, তরল তত্ত্বকে ইন্ডিকেট করে চন্দ্র। তাহলে এই চন্দ্র যখন বায়ু রাশিতে বসেছে, তখন চন্দ্র আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে ড্রাই হচ্ছে। অগ্নি রাশিতে চন্দ্র দ্রুত ড্রাই হবে, কিন্তু বায়ু রাশিতে চন্দ্র ধীরে ধীরে ড্রাই হবে। বাতাসে রাখা রয়েছে চন্দ্রকে, বা একটা পাত্রে জল নিয়ে ফু দিয়ে যাচ্ছে, তাহলে আস্তে আস্তে কি হবে বলুন তো, কি হবে? কি স্যার, কি বলছেন? একটা পাত্রে জল নিয়ে আস্তে আস্তে ফু দিচ্ছে, কি হবে? জলটা নড়বে, টলকে পড়ে যাবে। না, ফু দিলে তো জল চলকে পড়বে না, ফু দিলে আস্তে আস্তে শুকিয়ে যাবে। আচ্ছা, আপনাদের এরপরে তো সফটওয়্যার কিনতে হবে। তো সেটা হচ্ছে সফটওয়্যারের জন্য বা কোনো জেমস্টোন কোনো রেমেডির জন্য আপনারা সরাসরি আপাতত হেমন্ত পান্ডের সঙ্গে যোগাযোগ করবেন। হেমন্ত আছে, অনির্বাণ আছে, ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে আলটিমেটলি আপনাদের কাছে যখন পাথর বা অন্যান্য জিনিসপত্র পৌঁছবে, সেটা হেমন্তর থ্রুতেই পৌঁছবে। আপনারা দেখবেন গ্রুপে মাঝে মাঝেই উনি ফটো টটো দেন বিভিন্ন পাথরের, হেমন্ত পান্ডে।
উনি ঋষিবাণীর যে জেমস্টোন ডিপার্টমেন্ট, এটাকে টোটালটাই হেমন্ত পান্ডা দেখে, জেমস্টোন এবং সফটওয়্যার। এছাড়া যে কোনো রকমের কবচ বা যে কোনো রকমের প্রতিকার, সেটা কিন্তু আপনারা সরাসরি হেমন্তর সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের সঙ্গেও করতে পারেন, আমরা ওর নাম্বারটা আপনাকে ফরওয়ার্ড করে দেবো। আচ্ছা, এই বিষয়টা হঠাৎ মনে পড়লো তাই বলে দিলাম। এই যে সমস্ত গুলো চারটে পয়েন্ট আমরা দেখলাম, চারটে পয়েন্টের মধ্যে প্রথমটা কি? অধিপতির অবস্থান। 2 নম্বর হচ্ছে ভাবে স্থিত গ্রহ। 3 নম্বর হচ্ছে ভাবে দৃষ্ট গ্রহ। 4 নম্বর হচ্ছে ভাবপতি থেকে দৃষ্ট গ্রহ বা ভাবপতির উপর দৃষ্টিদায়ক গ্রহ। এরপরে 5 নম্বর পয়েন্টে আমরা আসবো স্থিত নক্ষত্র। এখানে দুটো স্থিত নক্ষত্র আছে, একটা হচ্ছে ভাব বিন্দু কোন নক্ষত্রে পড়েছে, আর 2 নম্বর হচ্ছে ভাব অধিপতি কোন নক্ষত্রে পড়েছে। তাহলে ভাব বিন্দুটা কোন নক্ষত্রে পড়েছে, আমরা ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন যদি করি, প্রত্যেকটা ভাব সমান সমান, সেই ক্ষেত্রে আমাদের ধরে নিচ্ছি এই লগ্নটা 12 ডিগ্রিতে আছে, 12 ডিগ্রিতে থাকতে পারে। তাহলে তৃতীয় ভাবও কিন্তু এখানে 12 ডিগ্রিতেই থাকবে। তাহলে এই তৃতীয় ভাব কোন নক্ষত্রে পড়েছে কেউ কি বলতে পারো? 12 ডিগ্রি, 12 ডিগ্রি মানে কোন নক্ষত্র, নক্ষত্রের নাম কি কেউ বলতে পারো? ঝটপট। বেশ, 12 ডিগ্রিটা যেটা পড়েছে, এটা হস্তা নক্ষত্রে পড়েছে। 10 ডিগ্রি পর্যন্ত উত্তর ফাল্গুনী, 10 ডিগ্রির পর থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত হস্তা। তাহলে হস্তা নক্ষত্রে ভাবটা পড়েছে, কোন ভাবটা? তৃতীয় ভাব। তাহলে হস্তা নক্ষত্রে পড়ার জন্য তার কিছু বিশেষ গুণাবলী হবে। তৃতীয় ভাব হস্তা নক্ষত্রে পড়বার কারণে তার লিখন পদ্ধতি, তার হাতের লেখা, তার ছবি আঁকার ক্ষমতা, তার মধ্যে একটা শৈল্পিক টাচ থাকবে, তার মধ্যে কলা প্রবৃত্তি, অর্থাৎ এই ধরনের কলাকে কলাতে আকৃষ্ট হওয়ার প্রচেষ্টা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ছবি আঁকা, লেখা, কোনো হাতের কাজ করা, কোনো মডেলিং, ক্লে মডেলিং, এই টাইপের কাজগুলো এ খুব ভালো করবে। চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবার জন্য ইমোশনালি মানুষের সঙ্গে অ্যাটাচ হতে পারবে। তৃতীয় ভাবটা হচ্ছে হাউস অফ কানেকশন, হাউস অফ কানেক্টিভিটি। তৃতীয় ভাবে চন্দ্র অবস্থান করবার কারণে যোগাযোগ হবে একদম শৈল্পিক। আমার সঙ্গে যে যোগাযোগ রয়েছে বা আমার যে কমিউনিকেশন স্কিল রয়েছে, ভীষণ 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 ভালো। মানুষ ফিদা হয়ে যাচ্ছে, ও কি বলে রে লোকটা, কত যোগাযোগ লোকটার, কি কানেক্টিভিটি লোকটার, ও পারছি না। এই যে কানেক্টিভিটি, এটা কে দিচ্ছে? এটা দিচ্ছে হস্তা নক্ষত্র। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বুধ, ভাব অধিপতি, তিনি কোন নক্ষত্রে গিয়ে পড়েছেন? তিনি গিয়ে পড়েছেন শুক্রের নক্ষত্রে, মানে 20 নম্বর নক্ষত্রের নাম বলো বৎসগণ, চটপট বলো। পূর্বষাঢ়া। পূর্ব আষাঢ়া। পূর্বাষাঢ়া নক্ষত্রে বৃহস্পতি পর্বা বুধ পর্বার কারণে এই পূর্বাষাঢ়া নক্ষত্রের, যেমন পূর্বাষাঢ়ার অধিপতি হচ্ছে শুক্র, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে পূর্বাষাঢ়া নক্ষত্র কিন্তু অনুষ্ঠানকে ইন্ডিকেট করে। আষাঢ় মানে হচ্ছে অনুষ্ঠান, আর আষাঢ়ের আগে পূর্ব মানে অনুষ্ঠানের পূর্ববর্তী অংশ, জোগাড় যন্ত্র। তাহলে এই যে কোনো কাজকর্ম, যে কোনো প্রফেশন, সেখানে হচ্ছে পজিটিভ কাজকর্ম এগুলো করতে পারবে। মানে এখানে যে জোগাড় যন্ত্র গুলো করা খুব অ্যাক্টিভলি করতে পারবে। পরিষ্কার হলো? শনি মঙ্গল থার্ড হাউসে থাকার কারণে, তাহলে নক্ষত্র থেকে আমরা কিভাবে বিচার করছি তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম। চতুর্থপতি শুক্র, সরি, তৃতীয়পতি শুক্রের নক্ষত্রে পড়বার কারণে তার আহ হাতের কাজে একটা শৈল্পিক আর্টিস্টিক ব্যাপার থাকবে, এবং সেটাকে পারফেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা, সেটাকে পারফেক্ট করব, এই মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা একদম বেসিক বিচার থেকে আসি। প্রথমে আমরা বলেছি ভাবপতি কোথায় আছে। তৃতীয় পতি বুধ, তিনি ষষ্ঠে অবস্থান করবার কারণে, তৃতীয় হচ্ছে আমার কানেক্টিভিটি, আমার কর্মা, আমার অ্যাক্টিভিটি, আমার মুভমেন্ট, আমার গতি প্রকৃতি। তার অধিপতি গ্রহ ষষ্ঠে যাওয়ার কারণে আমার ক্রিয়াশীলতার জন্য শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা এটা বাড়বে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিশ্রম করতে হবে, কারণ তৃতীয় পতি ষষ্ঠে গিয়েছে, এরা খেটে খেটে মরে।
অ্যাপ্রিসিয়েশনের অভাব, যে মানুষগুলোর সঙ্গে কানেক্টেড হয়েছি বা যাদেরকে পার্টনার হিসেবে বন্ধু হিসেবে সিলেক্ট করেছি, তারা যে কিছুটা হলেও হার্মফুল, এটা বোঝা যাবে। আর কি হবে? আর হচ্ছে গিয়ে এই তৃতীয় ভাবপতি বুধ সে ষষ্ঠে অবস্থান করবার কারণে জাতকের কাছের মানুষজন, ভাই হতে পারে, তৃতীয় ভাব হচ্ছে ভ্রাতৃভাব, ভাই সে গিয়ে ষষ্ঠে বসেছে, তার মানে ভ্রাতৃ শত্রুতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বুধ যদি অন্য ঘরে বসতো তাহলে সেটা অন্যরকম হতো, 9 নম্বর ঘরে বসতে পারতো, তাহলে ভ্রাতৃ শত্রুতার পরিবর্তে ভ্রাতার কারণে ভাগ্য উন্নতি সেটা হতে দেখতে পাওয়া যেত। কিন্তু ভ্রাতার কারণে যে ভাগ্য উন্নতি হবে, সেই উন্নতি কিন্তু স্লো স্লো উন্নতি। কেন? কারণ নবম ভাবটা হচ্ছে মীন রাশি। মীন রাশিতে বুধ গিয়ে কেমন থাকে বলো? স্যার মীন নিচস্থ হয়ে রাশিতে যায়। বুধ কেমন থাকে? স্যার গুড। স্যার নিচস্থ গুড। হয়ে যায়, নিচস্থ। ভেরি গুড। বুধ মীন রাশিতে নিচস্থ হয়ে যায়, তাহলে এইখানে যে উন্নতিটা হবে সেটা হবে স্লো স্লো উন্নতি। বুঝতে পারলাম? তাহলে ভাবে স্থিত গ্রহ সে কোথায়, ভাব অধিপতি কোথায় বসেছে, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভাব অধিপতি বুঝবার পরে, তার সম্পর্কে প্রেডিকশন করবার পরে, ভাবে স্থিত গ্রহ, এই যে শনি মঙ্গল এখানে বসেছে, এই যে পরিবর্তন করবেই, বারবার চেঞ্জ। আর শনি মঙ্গল যদি শুভ যোগ না হয়, শনি ইন্ডিকেট করে বার্ধক্য, বার্ধক্যে গিয়ে এই লোকটাকে পড়তে হবে সমস্যা, বার্ধক্যে গিয়ে এই মানুষটা সমস্যায় পড়বে এবং বার্ধক্যে গিয়ে বাধা বিপত্তি আসবে। শনি মঙ্গল অ্যাক্সিডেন্টাল কম্বিনেশন আমরা প্রথমেই পড়েছি, যে হাতে কিংবা হচ্ছে গিয়ে কাঁধে ব্যথা, কেটে যাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো ইন্ডিকেট করবে। শনি এখানে সাডেন ব্যাপারটাকে নির্দেশ করবে, শনি মঙ্গল কম্বিনেশন হঠাৎ বিপদ ইন্ডিকেট করে, তার মানে এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু রয়েছে। পরবর্তী বিষয়টা হচ্ছে কি, এবং অ্যাক্সিডেন্ট হলে হাতে চোট লাগবে। পরবর্তী বিষয়টা হলো, এই শনি মঙ্গল, এরা হচ্ছে, মঙ্গল হচ্ছে পঞ্চমপতি দশমপতি, খুব ভালো গ্রহ। তৃতীয় থাকার কারণে এই জাতক দুটো জিনিস করতে পারে, হয় স্বনিযুক্তি পেশা, অথবা হয় স্বনিযুক্তি সেলফ এমপ্লয়েড, নিজেই নিজেকে এমপ্লয়মেন্ট দিয়েছে, অথবা নিজেই চাকরি খুঁজে নিয়েছে, কোনো একটা ইন্টারভিউতে গিয়ে পরীক্ষা টরীক্ষা দিয়ে সম্পূর্ণ নিজের চেষ্টায় চাকরি বাঁচিয়েছে। পরিষ্কার হলো? তারপরের পয়েন্টে আমরা বলেছি ভাবে দৃষ্ট গ্রহ, তাহলে ভাবে দৃষ্টি দিচ্ছে কে? ভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। এখানে বৃহস্পতি যদি আমরা এডুকেশন হিসেবে ধরি, তাহলে বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টির কারণে বৃহস্পতি হায়ার এডুকেশনে উন্নতি দেখতে পাওয়া যাবে। যেহেতু তৃতীয় ভাবে রয়েছে, তৃতীয় ভাব হচ্ছে চতুর্থের দ্বাদশ, চতুর্থ মানে গৃহ, আর দ্বাদশ মানে হচ্ছে ত্যাগ, তাহলে চতুর্থের দ্বাদশে সেখানে যখন বৃহস্পতির দৃষ্টি পড়ছে, এই জাতক উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা অবশ্যই করবে। আর তারপরে তো আমরা নাক্ষত্রিক স্থান ওইগুলো নিয়ে ইতিমধ্যেই বলেছি। তাহলে মোটামুটি আমার মনে হয় কিভাবে ভাবের বিচার করতে হয় তার একটা ধারণা আমরা পেলাম। পেয়েছি কি নাকি পাইনি? শিখতে হবে আরো। সে তো হবেই, প্রচুর শিখতে হবে। আমরা তো 25-26 বছর, 25 না 23 বছর ধরে শিখে চলেছি, আপনাদেরও শিখতে হবে। হ্যাঁ স্যার, অবশ্যই। কিন্তু যখন আমি বলছি তখন বুঝতে কি অসুবিধা হচ্ছে? না স্যার, আপনি ভালো বোঝান। তারপরেই হ্যাঁ ভুলে স্যার, যাচ্ছেন, অসুবিধা এটা হচ্ছে না। আলাদা কথা। আমি বলার পরে আপনারা ভুলে যাচ্ছেন, এটা আলাদা কথা। কিন্তু আমি যখন বোঝাচ্ছি সেটা মাথায় ঢুকছে তো। হ্যাঁ হ্যাঁ স্যার, সেটা স্যার। বুঝতে পারছি। হ্যাঁ আমি স্যার, এখন যেটা ঢুকছে তো। আমি এখন যেটা বোঝালাম, এটা যদি আমি প্রশ্ন করি তাহলে আপনারা এটা বলতে পারবেন, এটাতে কোনো দোষ নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু
আমি এটুকু পড়িয়েছি, সেই মুহূর্তে সেটা মাথায় ঢুকেছে তো, এখন ভুলে গেছেন আলাদা কথা, সেই মুহূর্তে কোনো অসুবিধা হয়েছে কিনা সেটা ভাবতে হবে। না স্যার। আজকে তো আমরা অনেক অ্যাডভান্সড লেভেলে চলে গেছি, আমাদের অ্যাডভান্স লেভেলের যাত্রা আজকে থেকে শুরু হলো। তো সেইখানে যখন আমরা গিয়ে পৌঁছলাম, এগিয়েছি, তখন আমরা প্রথমে বুঝতে পারবো না, এটাই স্বাভাবিক। কিন্তু যখন পড়াশোনাটা হচ্ছে, যেই মুহূর্তে আমরা কথাটা বলছি, সেটা মাথায় নিতে কি কোনো অসুবিধা হয়েছে? না স্যার। ব্যাস, তাহলে আর কোনো চাপ নেই, তাহলে স্যার স্যার আপনার একটা আর একটা স্যার কোশ্চেন ছিল, পাস কততে? আমাদের পরীক্ষার পাসটা কত পার্সেন্টে? পাস মানে পাস, যারা পরীক্ষা দিয়েছেন স্যার পরীক্ষা দিয়ে পাস। স্যার একটা কোশ্চেন ছিল, ভাবের থেকে আবার ভাবের বিচারটা আমরা কেন করি, একটু বলা যাবে? মানে প্রশ্নটা বুঝতে পারেন? যেমন আপনি বোঝালেন না, যেমন তৃতীয় স্থান থেকে আমরা আবার বিচার করছি, বুধ কোন স্থানে বসেছে, তৃতীয় ভাবপতি ভাবের স্থান থেকে কোন স্থানে, আমরা বললাম চতুর্থ স্থানে গিয়েছে। এই যে এই ভাবের থেকে ভাবত ধাবনটা কেন করা হয় একটু, আমি তো এখানে ভাবাত কনফিউজ। ভাবম, ভাবাত ভাবম। হ্যাঁ স্যার, মানে আপনি বললেন না যে তৃতীয় পতি বুধ হচ্ছে আহ, ষষ্ঠে গিয়েছে, তো এটা ভাবাত ও ভাবম ও নয়, এটা ভাবাত ভাবম নয়। তৃতীয়পতি বুধ 6 নম্বর ঘরে বসে আছে। এবার একটা প্রশ্ন নিয়ে আপনার সামনে জাতক এসছে, বা একটা ব্লাইন্ড চার্ট নিয়ে এসছে, কিছু বলেনি, চার্টটা ধরে দিয়েছে, বলো কিছু। এবার এখানে তো আমাকে কিছু বলতে হবে, এইটা আমরা ভাব থেকে বলবো। এবার কিছু প্রশ্ন বলি। প্রথমে সে বললো যে একটু দেখুন তো, আমি 6 মাসের জন্য বিদেশ যাব, হবে কিনা। তাহলে এই 6 মাসের জন্য বিদেশ যাব হবে কিনা, তাহলে এখানে আমার বিদেশ, গৃহত্যাগ, বিদেশে যাওয়া, স্ত্রী, এই বিষয়গুলোকে বুঝতে হবে। তাহলে এখানে ভাবপতির অবস্থাটা বোঝা খুব জরুরি। তাহলে এই প্রশ্নের উত্তরের দ্বাদশ 12 নম্বর ঘর, এখানে হচ্ছে গিয়ে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ, দ্বাদশ মানে হচ্ছে 12 নম্বর ঘর। সেকেন্ড, 12 নম্বর ঘরের সঙ্গে বুধের সম্পর্ক রয়েছে, বুধ 12 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে। দ্বাদশপতি বুধ, সে 12 নম্বরে দৃষ্টি দিচ্ছে। তৃতীয়পতি, তৃতীয়পতি সে ষষ্ঠে বসেছে, বসে দৃষ্টি দিচ্ছে। তাহলে এর বিদেশ যাত্রা হবে, কিন্তু যেহেতু এখানে ষষ্ঠ দ্বাদশ কানেক্টেড, তার জন্য এর বিদেশ যাত্রার যে পথটা, সেটা কিছুটা প্রতিকূল হবে, বিদেশে সে খুব আরামে থাকবে না, তার কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে। আরেকটা প্রশ্ন এসে বললো, আচ্ছা আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেমন হবে? ভাই হচ্ছে তৃতীয় ভাব, তৃতীয় পতি হচ্ছে ভাই, তিনি কোথায় বসে আছেন? ষষ্ঠে। তৃতীয় পতি ষষ্ঠে বসে আছেন, আর তার উপরে দৃষ্টি দিয়েছে কে? চন্দ্র। তাহলে চন্দ্র দৃষ্টি দিচ্ছে বুধের মধ্যে, কিন্তু বুধ আর চন্দ্র বসে আছে সমসপ্তমে, লগ্ন থেকে ষষ্ঠে। তার মানে এটা কি? তার মানে হচ্ছে ভাইয়ের সাথে আমার সাথে সম্পর্ক খারাপ, কিন্তু দুজনের মধ্যে একটা সুপ্ত ভালোবাসা আছে, দুজনেই দুজনকে দেখছে, একটা সুপ্ত হালকা ভালোবাসা আছে, যে চলো আমার ভাই, এই কনসেপ্টটা আছে। কিন্তু সেটাই যখন সামনাসামনি হচ্ছে, তখন সেটা শত্রুতা হয়ে যাচ্ছে। এই প্রশ্ন, এই ধরনের প্রশ্নের যে উত্তর আপনাকে দিতে হবে, তখন আপনাকে এই বিষয়টা জানতে হবে যে কেন আমরা বিচার করব। এসে আপনাকে প্রশ্ন করলো, দিদি ভাই আমার তো মোবাইলটা হারিয়ে গেছে, মোবাইলটা পাবো কিনা একটু দেখো তো। তো দিদিভাই কি করবে? দিদিভাই এখন এই ছকটা দেখতে লাগলো। দিদিভাই ছকটা দেখে দেখলো যে তৃতীয় পতি, দ্যাট মিনস এ কানেক্টিং ডিভাইস, যেটা দিয়ে আমি কানেকশন বানাচ্ছি, আমি ওর সঙ্গে তার যোগাযোগ হচ্ছে কি দিয়ে? মোবাইল দিয়ে। তাহলে এটা থার্ড হাউস। মোবাইলটা আমি কি দিয়ে টিপছি? হাত দিয়ে, তার থার্ড হাউস। এই তৃতীয় পতি ষষ্ঠে গেছে। তো তৃতীয় পতি ষষ্ঠে গেছে মানে এটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি আমি ফিরেও পাই, তাহলে ড্যামেজ অবস্থায় পাবো, সহজে পাবো না। সিক্স হাউস হচ্ছে হাউস অফ থেফট, চুরি। সেখানে চুরি হওয়ার সম্ভাবনা এটা একটা আছে। চুরি গেলে কে চুরি করতে পারে? চুরি গেলে বাইরের লোক, কিংবা বাড়িতে ভ্রাতৃতুল্য বয়স কম কোনো ব্যক্তি, ইয়ং, আমার পরে যে পৃথিবীতে এসেছে, আমার থেকে বয়সে ছোট কোনো ব্যক্তি, তার চুরি করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এই ধরনের যখন প্রশ্ন আসবে, আমাদের কাছে লোক তো আসবেই প্রশ্ন নিয়ে, এই ধরনের প্রশ্ন যখন আমাদের সামনে আসবে, তখন কিন্তু আমরা সরাসরি, তখন আমরা সরাসরি ইয়ে করতে স্যার, পারবো না। স্যার যুবক ইয়াং কেন বললেন? যে যুবক ইয়াং হতে পারে, যে চুরি করেছে সে বুধ আছে বলে? আমি কথা বলি, এই ধরনের প্রশ্ন যখন আসবে,
তখন তার উত্তর দেওয়ার জন্য আমরা ভাবের কারকতা, ভাবপতির অবস্থান, ভাবপতির বলবত্তা, ভাবপতির নক্ষত্রগত অবস্থান প্রত্যেকটা বিষয় জানবো। এবার প্রশ্ন হচ্ছে, সঙ্গীতা এটা প্রশ্ন করলো যে কেন ইয়ং? ইয়ং হচ্ছে লগ্নের থার্ড হাউস, মানে হচ্ছে ইয়ঙ্গার ব্রাদার, বা আমার থেকে বয়সে ছোট জনগোষ্ঠী, অর্থাৎ যে আমার থেকে বয়সে ছোট, ভ্রাতা হতে পারে, ভগ্নী হতে পারে, বা আমার থেকে পরে জন্মগ্রহণ করে পৃথিবীতে এসেছেন, এমন যে কোনো ব্যক্তি হতে পারেন। পরিষ্কার? হ্যাঁ স্যার, আমি ভাবলাম যে মার্কারি বলে যে বললেন কোনো জীবন। রকম ছুরি দেখবো? চুরি, ক্ষয়, নষ্ট, ক্ষতি, এগুলো সব এখান থেকে আসবে। আপনারা শিখছেন, আপনাদেরকে স্যার ওটা সবাই যদি মার্কারের জায়গায় অন্য কোনো গ্রহ। এখানে তো মার্কিউরি আমাদের তৃতীয় ভাবপতি, এইভাবেই তো আমরা দেখবো। এই যে আমি আজকে হুম হুম। পড়ালাম, এইটা তো আস্তে আস্তে স্টাডি করতে করতে আমরা গ্রো করব। এরকম তো নয় যে আজকেই আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। একটা গ্রহ, একটা ভাব পড়াতে আমাদের একটা ক্লাস লেগে গেল, বুঝতে পারছেন? একটা গ্রহ, হ্যাঁ এখন স্যার। আমি নক্ষত্রগুলো লিখিনি, ওই ঘরটাতে বুধ থাকতে পারে অনেকগুলো ইয়েতে, অনেকগুলো নক্ষত্রে বুধ থাকতে পারে, তিনটে নক্ষত্র। ওইখানে বুধের, মানে এই একটা একটা গ্রহের দৃষ্টি বা একটা গ্রহ বা একটা ভাব পড়াতে আমার সারা দিন লেগে যাবে। মানে মোটামুটি 6-7 ঘন্টার ক্লাস আমি এই দিয়ে নিয়ে নেবো, একটা একটা ঘর গ্রহ নিয়ে। তো এত চাপ নিতে হবে না, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আমরা মাথা ঠান্ডা রাখি, এটা দরকার ছিল, আমি আজকে যেটা আপনাদেরকে দিলাম এইটা মাথায় রেখে এরপরে আস্তে আস্তে পরবর্তী ভাবগুলোর দিকে প্রবেশ করবেন। ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। ভিডিওটা আমি এক্ষুনি আপলোড করে দেবো, আর ভিডিওটা আজকেই পারলে একবার দেখে নিতে হবে। প্রচুর কমপ্লিকেশন আছে আজকের ক্লাসে, বুঝবার জন্য খাটতে হবে। সুতরাং সম্ভব হলে আজকে একবার অবশ্যই দেখে নেবেন, না হলে মাথা থেকে এগুলো বেরিয়ে যাওয়ার আগে দেখে নেবেন। এটা হচ্ছে প্রেডিকশনের একদম বেসিক লেভেলের জিনিসপত্র। ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা, শুভরাত্রি সবাইকে। হ্যাঁ স্যার, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার, ধন্যবাদ। শুভরাত্রি স্যার।